আবারও হাঁটতে হাঁটতে বাসায় গেলাম। রাত প্রায় 11টা বাজে। আমি বাসায় গিয়ে বাবাকে ডাকলাম। আমার ডাক শুনে আব্বু, আম্মু আর অবন্তী আসলো। বাবা, কি রাতে দেরি হলো যে? কাজের চাপ ছিল। এই নাও, টাকাগুলো দিলাম। কি এখানে? তোমার মেয়ের পরীক্ষার খরচ 6,000 আছে। বাবা টাকাগুলো হাতে নিল, অবন্তীকে দিয়ে দিল। তারপর অবন্তী বলল, আব্বা একটা কথা বলতাম। মা বলো। জুয়েলের একা ইনকাম দিয়ে তো আর সব কিছু করা সম্ভব না। তাই বলছিলাম কি, আমিও যদি একটা চাকরি করি তাহলে মোটামুটি আমাদের পরিবারে একটু সচ্ছলতা আসবে। এই পরিবারে আর কারো ইনকাম করার দরকার নেই। আমি এখনো মরিনি। যদি করার এত ইচ্ছা থাকে তাহলে আমি মরার পরে করিয়েন। সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রুমে চলে গেলাম। আসল কথা হচ্ছে, আমি চাই না অবন্তী কোনো কাজ করুক। এমনিতে আমি সারাদিন বাইরে থাকি। এখন যদি অবন্তীও বাইরে চাকরি করে তাহলে আব্বু আম্মুকে কে দেখবে? বুড়ো বয়সে দুজনেরই কষ্ট হবে। রাতে খেয়ে আমি বাইরে থেকে ঘুরে আসলাম। রুমে এসে দেখি অবন্তী ভাইয়ের ছবিটা হাতে নিয়ে বসে আছে। আমাকে দেখার পর ছবিটা রেখে দিল। আমি বিছানা থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। জুয়েল, একটা কথা বলতাম। হ্যাঁ বলেন। তুমি খাটে থাকো, আমি ফ্লোরে ঘুমাই। সারাদিন কাজ করে আসতো, এখন ফ্লোরে ঘুমালে হয়তো ঘুম আসবে না। আমি কাপুরুষ নই যে একটা মেয়ে মানুষকে নিচে ঘুমাতে দিয়ে আমি নিজে খাটে ঘুমাবো। আপনি ঘুমান, এমনিতে অনেক রাত হয়েছে। আর কোনো কথা না বলে ফ্লোরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অবন্তী গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছে। ভেজা চুলে একটু অন্যরকম সুন্দর দেখাচ্ছে। আমি দেখেও না দেখার ভান ধরে শুয়ে রইলাম। পরে মনে হলো যে পায়ে হেঁটে কাজ করতে হবে। রোমান্টিক মুডে থাকার মতো সময় নাই। উঠে ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। আজকে অনেকগুলো মাল নিয়ে কভার ব্যান্ড ঠেলতে শুরু করলাম। মনে মনে ভাবতে লাগলাম, অবন্তী কেন আমাকে মেনে নিচ্ছে না? যেখানে আমি ওকে মেনে নেব না, সেখানে তার উল্টোটা হচ্ছে। এভাবে দিন যেতে লাগলো। বিয়ে করে আমার আর অবন্তীর সম্পর্ক ভাবি দেবরের মতোই রয়ে গেল। মাঝে মাঝে অবন্তীর ওপর অনেক রাগ হয়। কি করব কিছুই বুঝতে পারছি না। আব্বু আম্মুর জন্য আজকে আমার এই অবস্থা। দেশে মেয়ের অভাব পড়েছে যে আমাকে ভাবিকে বিয়ে করতে হলো। সারাদিন কাজ করে এসে আবার রাতে ফ্লোরে ঘুম। জীবনটা অসহ্য লাগছে। পরের দিন কাজে গেলাম, শরীরটা ভালো লাগছে না। মনে হচ্ছে জ্বর আসবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও রাত পর্যন্ত কাজ করলাম। রাতে না খেয়ে ঘুমিয়ে গেলাম। গভীর রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। ঠিক মতো চোখও মেলতে পারছি না। হঠাৎ করে কপালে কারো নরম হাতের স্পর্শ পেলাম। ঝাপসা চোখে তাকিয়ে দেখে অবন্তী ডাকছে, জুয়েল, এই কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আমার অবস্থা এতই খারাপ যে ওর সাথে কথা বলার মতো শক্তিও আমার নেই। অবন্তী আমাকে উঠিয়ে খাটে শুইয়ে দিল। তারপর সারা রাত মাথায় পানি ঢাললো। আর কি কি করেছে কিছুই মনে নেই। জ্বরের ঘরে কোনো কিছু অনুভব করতে পারিনি। সকালবেলা অবন্তীর ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখে আব্বু আম্মু সবাই বসে আছে। অবন্তীর নাস্তা হাতে দাঁড়িয়ে আছে। তারপর নিজের হাতে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। এখন কেমন লাগছে? ভালো। তোমরা খেয়েছো? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন হলো। ডাক্তার বলেছে কয়েকদিন রেস্টে থাকতে। ডাক্তার কখন আসলো? আরও আগে। তুই ঘুমেছিলি। অবন্তী কল দিয়ে আসতে বলেছে। আমি আর কোনো কথা বললাম না। সেদিন আর কাজে যায়নি। রাতে ঘুমাতে যাওয়ার সময়, সরি। সরি কেন? আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আরে ধুর, এগুলো কি বলে? আমার জন্য কেন? ফ্লোরে ঘুমানোর কারণে এমন হয়েছে। প্লিজ তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। দরকার নাই, আমার জন্মই হয়েছে নিচে ঘুমানোর জন্য। আমি থাকতে পারবো, সমস্যা নেই, আপনি ঘুমান। কিন্তু কোনো কিন্তু না। নিচে ঘুমালে আপনারও তো সমস্যা হতে পারে। তখন কি করবেন? সো ঘুমিয়ে পড়ুন। অবন্তী কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি বলার সুযোগ না দিয়ে উল্টো পাশ হয়ে শুয়ে গেছি। ফকিন্নি এটা বলতে পারছে না যে আসো আমরা দুজনে খাটে ঘুমাই। দুজন খাটে ঘুমালে কি এমন সমস্যা হয়ে যাবে? আব্বু আম্মু বুঝে যাবে, তাই অন্য রুমেও যেতে পারছি না। দেখবো অবন্তী ম্যাডাম, আপনি কতদিন এভাবে থাকতে পারেন। কয়েকদিন পর মোটামুটি সুস্থ। আবারও কাজে চলে গেলাম। এমন সময় আয়মানের সাথে দেখা হলো।
কিরে দোস্ত, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর? ভালোই। তোর কাজ শেষ হতে কতক্ষণ লাগবে? সন্ধ্যা হবে। আচ্ছা, কাজ শেষ করে দেখা করিস। অনেকদিন তোর সাথে আড্ডা দেই না। আচ্ছা ঠিক আছে। তারপর আবার কাজে চলে গেলাম। বিকেলবেলা আইমানির সাথে দেখা করতে গেলাম। আসছিস? হুম। বল, কি অবস্থা? এই তো চলছে। এই জানিস, আগামী মাস থেকে তো পরীক্ষা। কি? আগামী মাসে পরীক্ষা? হুম। তোর প্রিপারেশন কেমন? কি? আগামী মাসে পরীক্ষা? হুম। তোর প্রিপারেশন কেমন? হ্যাঁ। পরীক্ষা তো দেওয়ার কথা ছিল না। তুই তো টাকার ব্যবস্থা করে দিলি, আর বইও তো কিনিনি। প্রিপারেশন কেমন হবে তুই বল? তোর ভাই মারা যাওয়ার পর থেকে সব কিছু উলটপালট হয়ে গেছে। হুম। বাস্তবতা কী জিনিস এখন বুঝতেছি। তোর ভাবি কেমন আছে? ভাবি না, বউ আমার। বউ মানে? ভাবির সাথে আব্বা আমার বিয়ে দিয়েছে। কি? কখন? আমাকে তো কিছুই বলিসনি। পুরো ঘটনা শেয়ার করলাম। এত কিছু হয়ে গেছে, অথচ আমাকে কিছুই জানালি না। সরি দোস্ত, বলার মতো তেমন সুযোগ ছিল না। তো অবন্তীর জন্য তো এটা প্লাস পয়েন্ট। তবুও তোকে মেনে নিচ্ছে না কেন? জানি না রে, হয়তো আমি ওর যোগ্য নই। তো এখন কি করবি? কি আর করা, এভাবেই দিন যাবে। শোন জুয়েল, এটা কোন জীবন নয়। তোরও একটা ভবিষ্যৎ আছে। এভাবে তো কিছুই হবে না। তো এখন কি করতাম? অবন্তীর সাথে কথা বলে সব ঠিকঠাক কর। কোনো লাভ হবে না। ও আমাকে মেনে নিতে পারবে না। না নিলে ডিভোর্স দিয়ে দে। অন্য কোথাও বিয়ে হলে তখন ঠেলা বুঝবে। ধুর, তুই পাগল না? ওরে রাখার জন্যই আব্বা আমার সাথে বিয়ে দিয়েছে। আর তুই বলছিস ডিভোর্স? ভালো তো। তাহলে সারা জীবন সিঙ্গেল থাক। ভাবি আর দেবরের মতো জীবন কাটা। শোন ভাই, জীবন থেকে কঠিন সেটা তুই আমার থেকে ভালো জানিস। জীবন অনেক কঠিন, সেটা তুই আমার থেকে ভালো জানিস। সেটা আমি ঠিক, বাট অবন্তীকে ডিভোর্স দেওয়া তো দূরের কথা, ডিভোর্সের নামও মুখে আনা যাবে না। দেখ, যা করবি ভেবে চিন্তে কর। আবেগ দিয়ে জীবন চলে না। আব্বা কি বলল, আম্মা কি বলল, এগুলোর দিকে কান দিয়ে নজর, নিজের মন কি বলে সেটা দেখ। তোর লাইফ তোকেই হ্যান্ডেল করতে হবে। হুম। ঠিক। তো একটা কাজ কর। কি? তুই অবন্তীর সাথে সরাসরি এই ব্যাপারে কথা বল। কোন ব্যাপার? তোকে স্বামী হিসেবে মেনে নেবে নাকি নিবে না সেটা। যদি না মেনে নেয়, বলে না মেনে নিবে বলে, তাহলে তুই অবন্তীকে বলে দিবি যে তুই ওর ডিভোর্স দিয়ে দিবি। এটা কি করে হয়? সব হয়। তুই কথা বল। এখন না, পরীক্ষাটা শেষ হোক তারপর। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই দিন যাচ্ছে। অবন্তীর সাথে দরকার ছাড়া কথা বলি না। কেমন যেন অস্বস্তি লাগে। দেখতে দেখতে পরীক্ষার সময় চলে আসলো। অবন্তী আর আমি একসাথে পরীক্ষা দিলাম। আমার পরীক্ষার কথা শুনে বাবা মা অনেক খুশি। পরীক্ষার কিছুদিন পর প্রতিদিন একদিন সকালবেলা অবন্তী বসে বসে মোবাইল টিপছে। আব্বু আম্মু মামার বাড়িতে গেছে। আমি মনে মনে ভাবলাম, এটাই সুযোগ অবন্তীর সাথে একটা এবার বোঝাপড়াটা হয়ে যাক। আমি অবন্তীর সামনে গেলাম। কিছু বলবে? হুম। বলো, আপনি কি চান? মানে মানে আপনি কি আমার কাছে থাকতে চান নাকি আমার কাছ থেকে মুক্তি চান? কোনটা? জুয়েল, তোমার মাথা ঠিক আছে? এগুলো কি বলছো? আপনি উত্তর দেন। এখানে থাকলে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? না। তাহলে আমাকে স্বামী হিসেবে মানতে আপনার সমস্যা কোথায়? দেখো, আমি তোমাকে আগেই বলেছি এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি আপনার অন্য কোথাও বিয়ে হতো। আমার সাথে বিয়ে হয়েছে বলে আপনি আমাকে মেনে নিতে পারছেন না, কিন্তু অন্য কোথাও হলে কি পারতেন? জীবনেও না। আমি কোনো দিনই আপনাকে কোনো কথা বলিনি। তার মানে এই নয় যে সারা জীবন এভাবে থাকবো। আমারও তো একটা লাইফ আছে। আমারও তো ইচ্ছা করে সুন্দর করে সংসার করতে। আব্বা আম্মু আপনাকে অনেক ভালোবাসে, নিজের মেয়ের মতো দেখে। এখন যদি ওনাদের বলি আপনাদের আদরের মেয়ে বিয়ের পরের দিন থেকে আমাকে ফ্লোরে রাখছে, তখন কি হবে চিন্তা করেছেন? আপনার সাথে বিয়েটা হয়ে আমার জীবনটা শেষ। সারাদিনে তো কাজ করার পরেও কোনো শান্তি নেই। আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে। হয় আপনি আমাকে মুক্তি দেন, না হয় আপনি আপনাকে। পুরোটা বলার আগে অবন্তী আমার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। আর কোনো কথা না বলে সে রুমে চলে গেল। ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। আমি সোফায় গিয়ে বসে রইলাম।
একটু পর দেখি সে ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। থামাতে গিয়েও থামায়নি। যাক, তাতে আমার কি? এসব আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আমি তো ওর জোর করে বিয়ে করিনি। আমাকে যদি এতই অপছন্দ করতো তাহলে বিয়ের দিন বলে দিতেই পারতো। সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, বাবা মাও নেই। বাসাটা কেমন খালি খালি লাগছে। বিকেলবেলা বের হতেই দেখি আয়মান আমাদের বাসার সামনে বসে আছে। কিরে, তুই এখানে? কেন আসতে পারি না? আরে ধুর, সেটা না। এই সময় তুই তো এদিকে আসিস না, সেজন্য জিজ্ঞেস করলাম। তোকে অনেকবার কল দিতেছিলাম, মোবাইল অফ দেখাচ্ছে, তাই চলে আসলাম। আচ্ছা, ভেতরে আয়। তারপর আয়মানকে নিয়ে আবার বাসায় গেলাম। কিরে, কাউকে দেখছি না যে? আব্বু আম্মু মামার বাসায় গেছে, আসতে রাত হবে। আর তোর বউ? ওর বাপের বাড়িতে চলে গেছে। কেন? আমার সাথে ঝগড়া করে। তুই আবার কি করলি? পুরো ঘটনা শেয়ার করলাম। তো এখন কি সিদ্ধান্ত নিলি? অমন দিকে ঢাকবি নাকি ডিভোর্স দিয়ে দিবি? এখনো কিছু চিন্তা করিনি। যেটা ভালো মনে হয় সেটা করো। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আয়মান চলে গেল। মাগরিবের পরে নামাজ পড়ে আর বাসায় আসেনি। ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরের পাশে বসে নিজে নিজেই বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? তোর এই অকৃতজ্ঞ ভাইটা তোর বউকে সুখে রাখতে পারছে না রে। তুমি আমাকে মাফ মাফ করে দিস ভাই। আমি কি করব বল? এত অল্প টাকা বেতনে ফ্যামিলি চালাতেও আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুই জানিস ভাই, আমি সকালবেলা কখন নাস্তা করেছি? ভুলে গেছি। শুক্রবার ছাড়া দুপুরবেলা আমার পেটে ভাত পড়ে না, শুধু পানি আর এক টুকরো পাউরুটি ছাড়া। জানিস ভাই, আমি 2টা শার্ট দিয়ে পুরো বছরটা কাটিয়ে দিয়েছি। নিজের স্বাদ ইচ্ছা সব বিসর্জন দিয়ে দিয়েছি। নিজের কম্পিউটার, মোবাইল, ঘড়ি সব বিক্রি করে দিয়েছি ওদের মুখে হাসি ফোটানোর জন্য। জানিস ভাই, আমি পড়ালেখাটাও শেষ করে দিয়েছি শুধু অবন্তীর জন্য। কিন্তু দেখ, সে আজকে আমাকে রেখে চলে গেছে। আসলে ভাই, দোষটা আমারই। আমি ওদের কাউকে ঠিক মতো সুখে রাখতে পারছি না। কি করব বল? সারাদিন এত কাজ করে বাসায় এসে আমার ফ্লোরে থাকতে ইচ্ছা করে না। আমারও ইচ্ছা করে রাতে অন্তত রাতের বেলা কেউ একজন আমার সাথে ভালো ব্যবহার করুক, ঠিকভাবে আমার যত্ন নিক। দেখ, কপালটা এতই খারাপ যে এই সামান্য চাটুকু আল্লাহ কপালে রাখলো না। ভাই, তুই আমাকে মাফ করে দিস। আমি কাউকে সুখে রাখতে পারছি না রে ভাই। আর কিছু বলতে পারলাম না। ভাইয়ার স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে লাগলো। আরও কিছুক্ষণ ভাইয়ার পাশে থেকে কবর জিয়ারত করে বাসায় চলে গেলাম। দেখলাম তালা আগে থেকেই খোলা। তার মানে আব্বু আম্মু এসে গেছে। দরজাও খোলা। দেখলাম আব্বু আম্মু চোখ মুখ লাল করে বসে আছে। আব্বু, কখন আসছো? তার আগে বল, আমার মেয়ে কোথায়? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, কথা বলছিস না যে? ওর বাবার বাড়িতে গেছে। অনেকদিন নাকি ওর আম্মুকে দেখেনি। বাড়ি গেছে নাকি তুই পাঠিয়েছিস? আরে আজব, আমি কেন পাঠাবো? ও নিজেই গেছে। অবন্তি আমাদের সব কিছু বলেছে। যা, মেয়েটাকে নিয়ে আয়। নিয়ে আসবো মানে? এখন রাত হয়ে গেছে, আর সে যখন নিচে থেকে গেছে আবার নিজে থেকেই আসবে। এত কথা কেন বলিস? আর বিয়ের পর থেকে তো তুইও ও বাড়িতে যাসনি। এখন যা। এখন গেলে আসবো কেন? আসবো কখন? তোকে কি একবারও বলছি এখন চলে আসতে? যা, এখন যখন ভালো লাগবে তখন আসবি। পারলে 2 দিন থেকে আয়। আমি ওখানে 2 দিন থাকি আর এদিকে আমার চাকরিটা চলে যা। হয়েছে, যা এখন। কি আর করা? রেডি হয়ে অবন্তীদের বাসার দিকে রওনা দিলাম। রাত 9টার সময় ওদের বাসায় গিয়ে পৌঁছালাম। কলিং বেল দিলাম। প্রায় 5 মিনিট পর অবন্তীর মা মানে শাশুড়ি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম। আরে বাবা, তুমি? আসো আসো, ভেতরে আসো। ভেতরে গেলাম। শ্বশুরও বেরিয়ে আসলো। সালাম দিলাম। আরও কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বলল, অবন্তী রুমে আছে, তুমিও যাও। আমি ওর রুমের কাছে গেলাম। দেখলাম অনেকগুলো মেয়ের সাথে বসে হাসছে। ভাইয়া মারা যাওয়ার পরে এই প্রথম অবন্তীকে এইভাবে হাসতে দেখছি। এই মুহূর্তে আমার রুমে যাওয়া উচিত হবে কিনা ভাবছি। রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। কেউ একজন আমাকে দেখে ফেলেছে মনে হয়। তারপর দুলাভাই দুলাভাই বলে ডাকতে শুরু করলো। ভেতরে গেলাম। দেখি অবন্তী আর ওর কয়েকটা কাজিন বসে গল্প করছে। সবার সাথে পরিচিত হওয়ার পর এক এক করে সবাই চলে গেল। তারপর আমি গিয়ে সোফায় বসলাম। কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে অবন্তী বলল, কেন আসছো? আব্বা আম্মা আপনাকে নিয়ে যেতে বলেছে। তারা বলেছে সেজন্য এসেছো? নিজ থেকে আসোনি? চুপ করে রইলাম। আমি তো তোমাকে প্যারা দেই নাই।
না থাকলে তুমি ভালোই থাকবে। সরি, আসলে সকালবেলা আমার মাথা ঠিক ছিল না, তাই ভুলভাল বলে ফেলেছি। সরি, আমি যেতে পারবো না। কেন? এমনিতে তুমি অনেক কিছু করেছ, আর দরকার নেই। আমি কিছু বলতে যাব এমন সময় অবন্তীর আম্মু এসে খাওয়ার জন্য ডেকে গেল। অবন্তী তখন বলল, খেতে আসুন। আর কোনো কথা না বলে খেতে চলে গেলাম। বাহ, অল্প সময়ের মধ্যে এত আইটেম! জামাই আদর আসলে অনেক মজা, কিন্তু আমার মনের মধ্যে অন্য চিন্তা ঘুরছে। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে গেলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অনেকক্ষণ পর অবন্তী আসলো। আমি উঠে সোফায় চলে গেলাম। তুমি খাটে ঘুমাও। আর আপনি? আমি সোফায় ঘুমাবো। দরকার নেই, আপনি খাটে ঘুমান। সকালে একটু তাড়াতাড়ি উঠেন। আমি আপনাকে বাসায় দিয়ে আমাকে আবার কাজে যেতে হবে। তোমারে বলছি না আমি যাব না। যাবেন না মানে? যাব না মানে যাব না। তার মানে আপনার কাছে আব্বু আমার ভালোবাসার কোনো দাম নেই? সকালে রেডি থাকবেন। বললাম তো যাব না। ধুর, না গেলে নাই, এত অনুরোধের কিচ্ছু নেই। দেখি কয়েকদিন না গিয়ে থাকতে পারে। আমারও তো একটা পার্সোনালিটি আছে। ঘুমিয়ে গেলাম। সকালে কাউকে কিছু না বলে চলে গেলাম। বাসায়ও গেলাম না, সরাসরি কাজে চলে গেলাম। এর মধ্যে বাবা কয়েকবার কল দিয়েছে, বাট ধরিনি। রাতের বেলা বাসায় গেলাম। আব্বু আম্মু দুজনেই আমার উপর ফায়ার। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। আব্বু আমার রুমে আসলো। কিরে, কি করিস? কিছু না। কিছু বলবা নাকি? অবন্তীর সাথে আমাদের কথা হয়েছে। ও কিছুদিন ওখানে থাক, মন মানসিকতা ভালো হোক, তারপর চলে আসবে। সেটা আমাকে বললেই তো পারতো। আচ্ছা শোন। হ্যাঁ বলো। অবন্তীর কোন ফ্রেন্ডের নাকি বিয়ে। যদি ওর হাতে কিছু টাকা দিতি। তোমাকে কে বলল? সে নিজেই বলেছে। তোকে নাকি বলতে লজ্জা করছে, তাই আমাকে বলেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেব। বিয়ে তো কয়েকদিন পর, কালকে দিতে পারবি? আচ্ছা দেখি। তারপর খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা কাজে যাওয়ার আগে টিউশনিতে গেলাম। পড়ানো শেষে টাকাটা অগ্রিম চেয়ে নিলাম। টাকাটা নিয়ে আবার কাজে চলে গেলাম। দুপুরবেলা আমি নামাজ পড়ে বাইরের একটা দোকানে পানির মধ্যে পাউরুটি চুবিয়ে খাচ্ছি। এমন সময় দেখলাম একটা মেয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ভালোভাবে খেয়াল করলাম এটা অবন্তী। তার কয়েকটা ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছে মনে হচ্ছে। বাসের জন্য অপেক্ষা করছে। আমি দেখেও না দেখার ভান করে কভার ভ্যান চালককে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার জন্য বললাম। সে ভ্যান চালাচ্ছে আর আমি পেছন থেকে ঠেলছি। রাতের বেলা বাসায় আসলাম। দরজা টোকা দেওয়ার পর একটু পর দরজা খুলে দেয়। তার কে দেখি এটা অবন্তী। রীতিমতো একটা টাসকি খেলাম। কি ব্যাপার? অবন্তীকে আমি নিয়ে আসতে গেলাম, আসলো না, কিন্তু এখন নিজে থেকে এসে হাজির। অবশ্য ভালোই হয়েছে, যে কোনো কথা না বলে চলে গেল। আমি দরজা লাগিয়ে রুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার এক পর্যায়ে বাবা বলল, একটা কথা বলার ছিল। কি কথা? তোদের বিয়ের তো অনেক দিন হয়েছে, এবার অন্তত ভবিষ্যতের কথা চিন্তা করো। কি বলছো? কিছুই তো বুঝছি না। বাসাটা খালি খালি লাগে। আমাদেরও ইচ্ছা করে নাতি নাতনির সাথে খেলতে। আম্মুর কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। কাশতে শুরু করলাম। মনে মনে বললাম, এখনো ফ্লোর থেকে খাটে উঠতে পারিনি, আর আম্মু আব্বুর বাচ্চা চিন্তা করছে। আম্মু দিল্লি এখনো বহুদূর। তোমার কপালে নাতি নাই। কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে গেলাম। রুমে গিয়ে বসে আছি। একটু পর অবন্তী আসলো। আমার দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে। কিছু বলবেন? একটা কথা ছিল। বলুন। তুমি আরেকটা বিয়ে করো। কি? বিয়ে করব মানে? আপনার মাথা ঠিক আছে? মাথা একদম ঠিক আছে। আব্বু আম্মুই ঠিক বলেছে। বাসাটা কেমন খালি খালি লাগে। ওনাদের জন্য হলেও বিয়েটা করো। বিয়ে করে লাভ কি হবে? তোমার মনের আশা পূরণ হলো, আর ওনাদের নাতি নাতনি আসলো। শুনেন, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। যে বললে বিয়ে করে ফেলবো। বিয়ে মানুষের লাইফে একবারই হয়, বুঝলেন? কিন্তু আমার লাইফে তো একাধিক। সেটা কে বলবে? কি বলবে? শুনেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি তো আর ইচ্ছা করে করেননি, পরিস্থিতির শিকার। আর আমি মনে করি আপনার লাইফে দ্বিতীয় বিয়ে হয়নি। হয়নি মানে? কি বলছো? জি, আমি ঠিকই বলছি। বিয়ের পর থেকে আপনার আর আমার সম্পর্ক সেই দেবর ভাবির মতোই রয়ে গেল। না আছে কোনো আন্ডারস্ট্যান্ডিং, না আছে শেয়ারিং, আর না আছে কেয়ারিং। আগে তো একটু হলেও হেসে হেসে কথা বলতেন, কিন্তু বিয়ের পর থেকে সেটাও নাই।
আমি তো আব্বু আম্মুর জন্য বলছি। আম্মুর জাস্ট ইচ্ছা হয়েছে সে যদি একটা নাতি থাকতো তাহলে খেলতে পারতো। তার মানে এই নয় যে ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে আবার বিয়ে করতে হবে। আমারও তো অনেক ইচ্ছা ছিল ভালোভাবে পড়ালেখাটা শেষ করে ভালো একটা চাকরি করব। মহা ধুমধামে বিয়ে করব। ভাইয়া আর আমি মিলে অনেক সুন্দর একটা বাড়ি করব। প্রতিদিন ভালো মন্দ খাবো। কিন্তু ইচ্ছা কি পূরণ হয়েছে? হয়নি। কারণ একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না। পড়ালেখা শেষ করা তো দূরের কথা, পরীক্ষাটাও অন্যের সহযোগিতায় দিয়েছি। আর ভালো চাকরি সেটা তো এখন করছি। এই যে ভ্যান গাড়ি ঠেলছি, এর থেকে ভালো চাকরি আর কি হতে পারে? ভালো খাবার সেটা তো প্রতিদিনই খাচ্ছি। পানিতে পাউরুটি ডুবিয়ে খাচ্ছি। এর থেকে ভালো খাবার আর কি হতে পারে? আর বিয়ে, সেটার কথা নাই বলি। এমন বিয়ে করেছি, ধুমধাম তো দূরের কথা। যাদের সাথে বড় হয়েছি, পড়ালেখা করেছি, সেই বন্ধুগুলোর এখনো বলতে পারিনি। যেখানে মানুষ বিয়ের পরে সুখী হয়, ভালোভাবে থাকে, সেখানে আমি খাট ছেড়ে ফ্লোরে ঘুমাই। তো একজন মানুষের সবগুলো ইচ্ছা পূরণ হয় না। আম্মা আব্বুরটাও হয়তো হবে না। অবন্তী চুপ করে আছে। আপনি যে বললেন আমাকে আবার বিয়ে করতে, কোন মেয়ে আমার কাছে বিয়ে বসবে? কোন বাপ তার মেয়েকে আমার হাতে তুলে দিবে? কি আছে আমার? না আছে পড়ালেখা, না আছে টাকা পয়সা, আর না আছে কোনো ভালো চাকরি। কিছুই নেই আমার। তার উপর যদি শুনে আমি আরও বিয়ে করেছি, সেখানে আমাকে মেয়ে দূরের কথা, ঝাড়ুর বাড়ি ছাড়া কিছুই দেবে না। আপনি বল আপনি বলছেন বিয়ে করার জন্য। বিয়ে করে খাওয়াবো কি? যে টাকা পাই সেটা দিয়ে নিজেও চলতে পারি না। একবেলা খেয়ে অন্য বেলা না খেয়ে থাকি। প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই। দুপুরে যেখানে সবাই লাঞ্চ করে, সেখানে আমি পানিতে পাউরুটি চুবিয়ে খাই। সো এগুলো বাদ দেন। অবন্তি আমার দিকে তাকিয়ে আছে। চোখের কোণে স্পর্শ পানি দেখা যাচ্ছে। এটা ঠিক যে আমি আপনার আর আম্মুর সবগুলো চাপ পূরণ করতে পারছি না। যা যা দরকার সেগুলো দিতে পারছি না। কিন্তু কি করব বলেন? আমি অনেক চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। হয়তো একদিন সব হবে। সো এসব আজাইরা কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে বলুন। তুমি ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনার বান্ধবীর বিয়ে কখন? আগামী সপ্তাহে। ওকে আমি আব্বুর কাছে 5,000 টাকা দেব, আপনি শপিং করিন আর বিয়েতে কিছু একটা গিফট দিন। লাগবে না, আমি বিয়েতে যাব না। যাবেন না কেন? তুমি এত টাকা দিয়ে দিলে ঘর কিভাবে চলবে? সেটা আপনার না জানলেও চলবে। এখন ঘুমান। আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী কিছু বলতে গিয়েও বলেনি। মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। লাইটটা অন করে দেখি অবন্তী ভাইয়ার ছবিটা নিয়ে বসে আছে আর কান্না করছে। কি ব্যাপার, আপনি ঘুমাননি এখনো? কি হয়েছে? কথা বলেন না কেন? না, ঘুম আসছে না। তুমি ঘুমাও। কেমনে ঘুমাবো? চিল্লাচিল্লির মধ্যে কি ঘুমানো যাও? সরি, তুমি ঘুমাও। আমি আবারও ঘুমাতে গেলাম। ঘুম আসছে না। অবন্তীর হাতে ভাইয়ার ছবিটা দেখে ভাইয়ার কথা মনে পড়ে গেল। দেখলাম 2টা বাজে। আমি উঠে বসা থেকে বের হয়ে বাসার ভাইয়ার কবরের পাশে গেলাম। বসে বসে কল্পনা করতে লাগলাম ভাইয়ার স্মৃতিগুলো। তারপর নিজে নিজে বলতে লাগলাম, ভাইয়া কেমন আছিস? তোর কথা খুব মনে পড়ছে, তাই চলে আসলাম। ভাইয়া, তোর অবন্তীকে আমি সুখে রাখতে পারছি না রে। কি করব বল? সে এখনো তোকে অনেক ভালোবাসে। সব কিছুর মাঝে তোর অস্তিত্ব খুঁজে বেড়ায়। জানিস, তুই খুব লাকি। অবন্তী তোকে এতই ভালোবাসে যে তোর জায়গায় অন্য কাউকে বসানো তো দূরের কথা, কল্পনাও করে না। জানিস ভাই, সে এখনো তোর ছবি নিয়ে কান্না করে। তুই চলে যাওয়ার পর আমাদের সবার মুখ থেকে হাসিটা চলে গেছে। সব কিছু ঠিকঠাক আছে, তবুও কেমন জানি একা একা লাগে। অবন্তী এখনো তোর পথ চেয়ে বসে থাকে। ওর ধারণা তুই আসবি। অবন্তী তোকে এতটাই ভালোবাসে যে আমাকে বিয়ে করার পরও সে আমাকে বলেছে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে। জানিস ভাই, মাঝে মাঝে অবন্তীর উপর খুব রাগ হয়। ইচ্ছা করে ওর অনেক বকা দেই, কিন্তু ওর দিকে তাকালেই তোর কথা মনে পড়ে। জানিস ভাই, আমার অনেক কষ্ট হয় তোর ছাড়া থাকতে। চাইলেও ভেঙে পড়তে পারি না আব্বু আম্মুর কথা চিন্তা করে। ভাই, তুই যেমন আমাদের সব চাপ মিটিয়েছিলি, আমি তেমন পারছি না রে ভাই। ভাই, তুই আমাকে মাফ করে দিস। দোয়া করিস আমার জন্য, যেন ওদের সবার মুখে হাসি ফোটাতে পারি। আরও কিছুক্ষণ সেখানে থেকে বাসায় চলে গেলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে নিলাম। তারপর ফজরের নামাজ পড়ে আবার ভাইয়ার কবরের পাশে গেলাম। কবর জিয়ারত করে বাসায় এসে রেডি হলাম। প্রতিদিনের মতো রওনা দিব, তখন অবন্তী আসলো। জুয়েল, একটা কথা বলতাম। বলেন।
বিয়েতে তুমি যেতে পারবে? আমি গিয়ে কি করব? আপনার বান্ধবীর বিয়ে আপনিই যান। আমার অন্য বান্ধবীরা সবাই ওদের হাজবেন্ডকে নিয়ে যাবে। সমস্যা কি? আপনি একা যাবেন? প্লিজ না করো না। আমার কাজ আছে। আপনি নিজেই চলে যাবেন। তুমি না গেলে আমিও যাব না। আমার নিজেরও তো একটা পার্সোনালিটি আছে। তার মানে আপনার পার্সোনালিটি রক্ষা করার জন্য আমাকে নিয়ে যাবেন? না, তোমাকে হয়েছে আর মিথ্যা বলতে হবে না। আমি যাব না। এমন সময় আব্বু আসলো। কি ব্যাপার? এত চিল্লাচিল্লি কিসের? দেখো না আব্বু, তোমার ছেলেকে আমার সাথে যাওয়ার জন্য বলেছি, সে নাকি যাবে না। কিরে, সত্যি নাকি? আব্বু, আমার কথাটা শোনো। কোনো কথা শোনার দরকার নেই। তুই বিয়েতে যাবি, এটাই ফাইনাল। কিছু বলতে গিয়েও পারলাম না। সোজা বাসা থেকে বের হয়ে কাজে গেলাম। রাস্তায় এমানের সাথে দেখা হলো। কি জুয়েল, দোস্ত, কি অবস্থা? আছি। তোর খবর? সব ঠিকঠাক। কয়েকদিন পর তো রেজাল্ট দিবে। কত তারিখে দিবে জানিস? মনে হয় 5 তারিখ। তুই জানিস না? না, তোর কাছেই শুনলাম। আগের মতো অনলাইনে থাকি না তেমন। কোনো নিউজ জানা নেই। আচ্ছা শোন, তোর জন্য একটা সুখবর আছে। কি? একটা কোম্পানিতে কয়েকজন সুপারভাইজার নিয়োগ দেবে। স্নাতক কমপ্লিট করা লাগবে। তোর রেজাল্ট ভালো আসলে তুই আবেদন করিস। থ্যাঙ্কস দোস্ত। অবন্তী এসেছে? এসেছে। তুই নিয়ে আসছিস নাকি নিজে থেকেই এসেছে? ও নিজে থেকেই এসেছে। আমি যখন ওর বাবার বাড়িতে গিয়েছিলাম ওকে আনতে, তখন আসেনি। গতকাল নিজে এসেছে। তো এখন কী সিদ্ধান্ত নিলি? ডিভোর্স দিবি? জানি না, তবে আমার মনে হচ্ছে অবন্তী ঠিকই আমাকে মেনে নিবে, কিন্তু একটু সময় লাগবে। ভাইয়ার স্মৃতি থেকে আমি নিজে এখনও বের হতে পারিনি। আর অবন্তী এত তাড়াতাড়ি বের হতে না পারাটাই স্বাভাবিক। তাহলে তো ভালোই। আচ্ছা দোস্ত, থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। পরে বস হারামি ঝাড়ি দিবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর কাজে চলে গেলাম। রাতে আসার সময় বেতন নিয়ে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আব্বুর হাতে টাকাগুলো দিলাম। আব্বু অবন্তীকে ডেকে টাকাটা দিল। অবন্তী আব্বুকে বলল, আব্বা, একটা কথা বলতাম। হ্যাঁ মা, বলো। আপনি একটু জুয়েলকে বলে দেন যাতে কালকে আমার সাথে একটু শপিংয়ে যায়। আমি কিছু গিফট কিনবো। যাবে, সমস্যা কি? এই জুয়েল, কালকে ওর সাথে বের হোস। বাবা, আমার কাজ আছে, আমি পারবো না। পারবি না কেন? আজকেই বেতন দিয়েছে, আর কালকে যদি কাজে না যাই, পরের দিন গেলে লাথি দিয়ে বের করে দিবে। তাহলে সন্ধ্যায় যাবি, তখন টিউশন করানো লাগবে। একদিন না করালে কিছু হয় না। কালকে ওকে নিয়ে শপিংয়ে যাবি, এটাই ফাইনাল। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। পরের দিন কাজে গেলাম। সেখান থেকে এসে রেডি হয়ে অবন্তীকে নিয়ে বের হলাম। বের পরে এই প্রথম অবন্তীকে নিয়ে বের হয়েছি। একটা রিক্সা নিয়ে যাচ্ছি। আমি একটু সরে বসে আছি। তোমার কি আমার পাশে বসতে অস্বস্তি লাগছে? না। কেন? তাহলে ওদিকে চেপে বসেছে কেন? আরও ক্লোজভাবে বসো। সমস্যা নেই, আমি ঠিক আছি। তারপর দুজনে চুপ। নীরবতা ভেঙে অবন্তী বলল, জুয়েল। হ্যাঁ বলেন। তোমার কি মন খারাপ? না, কেন? গোমরা মুখ করে বসে আছো তাই? ও না, আমি ঠিক আছি। কথা বলতে বলতে শপিংয়ের সামনে চলে আসলাম। অবন্তী অনেকগুলো গিফট দেখলো। তারপর একটা চয়েস করে কিনলো। এরপর একটা শাড়ির দোকানে গেল। আমাকে বললো শাড়ি পছন্দ করে দেওয়ার জন্য। দোকানের মধ্যে অনেক লোক, তাই কিছু না বলে নীল রঙের একটা শাড়ি পছন্দ করে দিলাম। ভাইয়ার সাথে যখন বিয়ে হয়েছিল তখন অবন্তী একদিন ওদের বাসায় যাওয়ার সময় একটা নীল শাড়ি পরেছিল। সেদিন অবন্তীকে অনেক সুন্দর দেখাচ্ছিল। সাথে ভাইয়া নীল পাঞ্জাবি পরেছিল। দুজনকে অনেক সুন্দর লাগছিল। তাই অবন্তীর জন্য নীল শাড়িটাই পছন্দ করে দিলাম। তারপর অবন্তী আমাকে বাইরে দাঁড়িয়ে রেখে কোথায় যেন গেছে। অনেকক্ষণ পর আসলো। কোথায় গিয়েছিলেন? ওয়াশরুমে। আর কিছু নেবেন নাকি রিক্সা ডাকবো? রিক্সা নেওয়ার দরকার নেই, হেঁটে হেঁটে যাব। পাগল নাকি? আপনি হাঁটবেন? তাই এই রাতের বেলায়? কেন, রাতের বেলায় হাঁটলে সমস্যা কি? সেটা না, এত কথা না বলে হাঁটো। তারপর দুজনে হাঁটতে লাগলাম। খুব দারুণ একটা অনুভূতি কাজ করলো। রাস্তায় আমার আর ওর কোনো কথা হয়নি। অনেকক্ষণ হাঁটার পর বাসায় গেলাম। তারপরেই আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর আমি আব্বু আর অবন্তী খেয়ে নিলাম। রুমে গিয়ে সোফায় বসে আছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। এসে কিছুক্ষণ আনাগোনা করলো। তারপর বলল, জেলে একটা কথা বলতাম। বলেন। এটা নাও, এটা তোমার জন্য। কি এটা? খুলে দেখো। আমি প্যাকেটটা খুললাম। দেখলাম একটা পাঞ্জাবি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কখন নিলেন? এত কিছু তোমার না জানলেও চলবে। হলুদের দিন তুমি এটা গায়ে দিবে।
হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। মনে থাকে যেন। আমি আবারও একটা বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো নরম হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। আমি জেগে গেলাম, কিন্তু না জাগার ভান ধরে রাখলাম, যাতে কেউ কিছু না বুঝতে পারে। আমি আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে আছে, মাথায় হাত বোলাচ্ছে আর কান্না করছে। আমি বুঝেও না বোঝার ভান ধরে শুয়ে আছি। ভালোই লাগছে। বিয়ের পর এই প্রথম ওর স্পর্শ পেলাম। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করে বললাম, অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। অবন্তী আমার কথা অবাক হয়ে যায়। তাড়াতাড়ি বসা থেকে উঠে খাটে চলে যায়। আমি ওপাশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা রেডি হয়ে কাজে যাচ্ছি, এমন সময় বড় অবন্তী আমার সামনে পথ আটকে দাঁড়ালো। কিরে জুয়েল, কই যাস? কই আবার কাজে? কালকে তোকে কি বললাম, আমার বান্ধবীর বিয়ে যে, সে কথা বলিনি? হুম, মনে আছে। তাহলে কাজে কেন যাচ্ছিস? সারাদিন বাসায় থেকে কি করব? বিয়েতে যাব সন্ধ্যায়। সন্ধ্যায় গেলে খাবি কখন? আরে ধুর, আজকে বিয়ে না, আজকে গায়ে হলুদ। সন্ধ্যায় গেলে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি আসিও। আমি আর কিছু না বলে বেরিয়ে গেলাম। সারাদিন কাজ শেষ করে বিকালবেলা বাসায় চলে আসলাম। এসে দেখি অবন্তী আগে থেকে রেডি হয়ে। আমিও ফ্রেশ হয়ে রেডি হলাম। অবন্তী একটা ব্যাগে কাপড় চোপড় নিয়ে নিল। তারপর আব্বু আম্মুকে বলে বেরিয়ে গেলাম। একটা সিএনজি নিলাম। অনেকক্ষণ পর বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছালাম। চারপাশ খুব সুন্দর করে সাজানো। বাড়িতে গেলাম। অবন্তীকে দেখেই ওর ফ্রেন্ড জড়িয়ে ধরল। তারপর আমার সাথে পরিচয় করে দিল। তারপর একটা রুম দেখিয়ে বলল সেখানে যেতে। আমি ওখানে গিয়ে বসলাম। রাতের বেলা একা একা ভালো লাগছে না। এদিক ওদিক হাঁটছি, এমন কিছু একটার সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখে একটা মেয়ে আমার দিকে না তাকিয়েই বলল, আই মিয়া, চোখে দেখেন না? দিলেন তো শাড়িটার 12টা বাজিয়ে। তারপর আমার দিকে তাকালো। আমি তোরে দেখেই একটা টাসকি খেলাম। এটা যে লিমা, আমার ক্লাসমেট। আমাকে দেখেই বলতে লাগলো, আরে জুয়েল তুই? কী রে তুই, কী অবস্থা তোর? আমি তো ভালোই আছি। তোর কি খবর? আছি আলহামদুলিল্লাহ। তো বিয়েতে আসলি নাকি? হুম। তুইও কি সেম? হ্যাঁ, আমার মামাতো বোনের বিয়ে, মাহি। তোর কি হয়? অবন্তীর বান্ধবী। অবন্তীকে? তোর ভাবি। কি তুই বিয়ে করেছিস? হারামি, একটুও বললি না? সরি রে, হুট করে বিয়েটা হয়ে গেছে। হুম, হয়েছে। চল আমার কাজিনগুলোর সাথে তোর পরিচয় করিয়ে দিই। সবার সাথে তো পরিচিত হলাম। অবন্তীর জামাই হিসেবে হোস। আমার বন্ধু হিসেবে তো আর হোস নি। চল তো। আচ্ছা ঠিক আছে, চল। তারপর লিমার সাথে গেলাম। সবার সাথে আবারও পরিচিত হলাম। তারপর আমি আর লিমা কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করছি। অন্যদিকে চোখ পড়তেই দেখি অবন্তী তাকিয়ে আছে আমার। তারপর আমি আর লিমা কলেজের কথাগুলো মনে করে খুব হাসাহাসি করছি। অন্যদিকে চোখ পড়তেই দেখে অবন্তী তাকিয়ে আছে আমাদের দিকে। আমি ওরে দেখে আরো জোরে হাসতে শুরু করলাম। অবন্তী হঠাৎ করে এসেই আমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। ওই, ওখানে কি করো? দেখে না কি করি? আড্ডা দিচ্ছি। আড্ডা দিচ্ছ মানে? ওই মেয়েটাকে, আমার বেস্ট ফ্রেন্ড। কি, তোমার মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে? কই, আগে তো শুনিনি। আপনাকে কে সব কিছু বলবো? আমার পার্সোনাল ব্যাপার আমার কাছে থাকবে। আচ্ছা, খেয়ে নাও। আপনি খেয়ে নেন, আমি ওদের সাথে খাবো। কাদের সাথে? আমার ফ্রেন্ড আর ওর কয়েকজন বান্ধবী। অবন্তী কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি। এমন সময় পেছন থেকে কে একজন টোকা দেয়। তাকিয়ে দেখি লিমা। কিরে, তোর বউ তো রেগে গেল? হ্যাঁ, না রাগেনি। জুয়েল ভাই, তুই আর আমার সাথে কথা বলিস না। পরে দেখবি তোর চিবায় খাইব। শোন, তোকে একটা অভিনয় করতে হবে। কি অভিনয়? সব শিখিয়ে দিলাম। না ভাই, আমি পারবো না, তুই অন্য কাউকে বল। তোর বউ যে রাগী, পরে আমার মাথা ফাটাবে। প্লিজ না করিস না। তুই ছাড়া তত ক্লোজ কোনো ফ্রেন্ড নাই আমার। একটু পাম দিলাম। আচ্ছা দেখি কি করা যায়। দেখি না, কাজটা তোকেই করতে হবে। আর তোর সাথে আরো কয়েকটা মেয়ে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা আমাদের প্ল্যান অনুসারে কাজ করতে শুরু করলাম। লিমা আমার হাত ধরে মাহির রুমে আসলো। অবন্তীও সেখানে ছিল। আমাদের এই অবস্থায় দেখে অবন্তীর চোখ কপালে উঠে গেল। আমি আর লিমা কথা বলছি। লিমা হাসতে হাসতে বারবার আমার গায়ে পড়ছে। এদিকে অবন্তী রেগে লাল হয়ে আছে। মনে মনে বললাম, যেন তোমার মনে ভালোবাসা সৃষ্টি করছি। তারপর আমি, লিমা আর ওর কয়েকটা কাজিন মিলে আড্ডা দিচ্ছি আর হাসাহাসি করছি। এমন সময় দেখে অবন্তী দূর থেকে আমাকে ফলো করছে।
রাতে খাওয়ার সময় আমি আর লিমা একসাথে বসেছি। অবন্তীর আমাদের টেবিলে ছিল, আরও কয়েকজন মেয়ে ছিল। লিমা: জুয়েল দোস্ত, তোর মনে আছে কলেজে থাকতে তুই আমাকে খাইয়ে দিতি, আমিও তোকে খাইয়ে দিতাম। ওর কথা শুনে নিজেই আবুল হয়ে গেলাম। অভিনয় করতে বলেছি, কিন্তু এমন অভিনয় করবে আমি জীবনে কল্পনাও করিনি। হ্যাঁ, মনে থাকবে না কেন? তুই কত আমার আঙুলে কামড় দিয়েছিস। দিনগুলো কি এত সহজে ভুলতে পারি? মনে আছে আমার জন্মদিন আমাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছিলি? হ্যাঁ, তোর জন্মদিনের তারিখ কখনো আমি ভুলি না। অমদ্দি বারবার আমার দিকে তাকাচ্ছে, চোখের মধ্যে পানি টলমলো করছে। আমাদের আরও কথাবার্তা দেখে সে টেবিল থেকে উঠে চলে গেল। তারপর সবাই উঠে খেয়ে উঠলাম। অন্য মেয়েগুলো জানে আমাদের প্ল্যান সম্পর্কে। তারপর বাইরে চলে আসলাম। বিয়ে বাড়িতে চিল্লাচিল্লির জন্য কোনো কথাই ভালোভাবে শোনা যাচ্ছে না। জুয়েল, তোর বউ কিন্তু তোকে অনেক ভালোবাসে। কচু: তুই জানলে কিচ্ছুই জানোস না। আচ্ছা, তোর কথা বল। বিয়ে করেছিস? করেছি, আবার করিও নি। মানে, বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু উনি দেশের বাইরে। এমনিতে মোবাইলে সারাদিন কথা হয়। বিয়ের পর আমাকেও নিয়ে যাবে তো, তাই সব ঠিকঠাক করতে একটু সময় লাগছে। বাহ, তাহলে দেশের বাইরে চলে যাবি? দেখিস আমাদের আবার ভুলিস না। একটা মার দিব। ভুলবো কেন? আচ্ছা, তোর ভাই কোন দেশে থাকে রে? ভাইয়ার কথা বলার কারণে মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া এমন এক দেশে থাকে যে দেশে গেলে কেউ আর ফিরে আসে না। মানে, পুরো ঘটনা বললাম। সরি দোস্ত, আমি জানতাম না। ইটস ওকে। তারপর তুই তোর ভাবি মানে অবন্তীকে বিয়ে করে নিলি? ভালো করেছিস, মেয়েটা যথেষ্ট ভালো। তো এখন কি করিস? তেমন কিছু না, চাকরি নাই, বেকার ব্যাপার ঘুরতেছি। সত্যিটা বললাম না, কারণ যতই হোক একটু হলেও মান ইজ্জত আছে আমার। কি বলিস? তাহলে ফ্যামিলি কে দেখে, কিভাবে চলে? আল্লাহ চালাইতেছে ভালোভাবে। আমাদের কোম্পানির জন্য কয়েকজন লোক দরকার। তুই চাকরি করবি? আমি বাবাকে বলে তোর কোনো ইন্টারভিউ নিব না, সরাসরি চাকরি দিয়ে দেবে। কিন্তু কিন্তু কি, বেতনের কথা বলতেছিস তো? আচ্ছা, বেতনে বাড়িয়ে দিবে, তুই তোর সার্টিফিকেট জমা দিয়ে দিস। থ্যাঙ্কস দোস্ত। আর থ্যাঙ্কসের কি আছে, চাকরি হয়ে গেলে ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, দেব। মনে মনে ভাবতেছি, এই মেয়েটার সাথে কলেজে তেমন একটা কথা বলতাম না, জাস্ট হাই হ্যালো ছাড়া। আর আজকে সেই আমাকে চাকরি দিয়ে দিল। আসলে ওপরওয়ালা কাকে কখন প্রয়োজনে এনে দেয় বলা যায় না। তারপর একটি মেয়ে এসে আমাদের যেতে বলল। হলুদ নাকি শুরু হয়ে গেছে। এই শোন। বল। এবার তোর বউকে আসল ডোজ দেব। কি সেটা? তুই শুধু দেখ। তারপর সে আমার হাত ধরে স্টেজের সামনে যায়। অবন্তি আমাদের দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। গায়ে হলুদ শুরু হলো। সবাই গায়ে হলুদ দিচ্ছে। সবশেষে আমি আর অবন্তি রয়ে গেলাম। তারপর দুজনে একসাথে স্টেজে উঠলাম। মাহিকে হলুদ লাগিয়ে দিলাম। মাহি আমাকে মিষ্টি খাইয়ে দিল, আমিও দিলাম, অবন্তিও দিল। তারপর আমি একটা মিষ্টি অবন্তির মুখের কাছে নিলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর মিষ্টিটার কিছু অংশ খেলো। তারপর সেও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। ভেতরে ভেতরে আমার মনটা নাচানাচি করছে। এমন সময় লিমা একটা অদ্ভুত কাজ করে বসলো। সে স্টেজে উঠে অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে মেখে দিল। আমি অবন্তিকে দেখিয়ে লিমার মুখেও হলুদ লাগিয়ে দিলাম। লিমার কাজিনগুলো এসে আমার মাথা থেকে শুরু করে হাত মুখ সব জায়গায় হলুদের পুরো অংশ ঢেলে দিল। অবন্তি আমাদের অবস্থা থেকে উঠে চলে গেল। তারপর বাইরে এসে আমি আবারও লিমার সাথে কথা বলছি। এমন সময় অবন্তি কোথায় থেকে এসে পাঞ্জাবির কলার চেপে ধরে টেনে নিয়ে রুমে যায়। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়।